আমাদের জমি কিনতে চাইছে খালি, শহরের ধারে তাদের বসতি বহু যুগ ধরে ছাসি। বাড়ছে শহর বহরে গতরে ফুলছে সর্বগ্রাসী, এক ধার থেকে গিলছে শহর যা আছে গেলার মতো। উপকণ্ঠের সবুজ ঘুচিয়ে বাড়ি উঠে গেল কত, ওই খালি আর পাটুলি গিয়েছে পোড়াল পেটে। জমি সদাগর আবাদের জমি খাচ্ছে সমানে চেটে, এদিকে বাঙালি বড় অসহায় রবীন্দ্রনাথ বিনে। বাবু কহিলেন বুঝেছ পেনে জমি লইব কিনে, বাবু কহিলেন বুঝেছ পেনে জমি লইব কিনে। 95-এর 2রা জুন তারিখে পশ্চিমবঙ্গ সরকারের আবাসন দপ্তর নগরায়ন করবে বলে শিলান্যাস করছে। যেদিন উদ্বোধন হয় সেই দিনই আমরা চাষিদের নিয়ে এবং এলাকার কিছু মানুষ যারা বুদ্ধিজীবী মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের নিয়ে একটা সভা করে একটা কমিটি গঠন করি, রাজারহাট জমি বাঁচাও কমিটি। 96 সালে রাজ্যপাল একটা বিজ্ঞাপন দেয় খবরের কাগজে যে রাজারহাটের 21টা মৌজা 2750 হেক্টর জমি কেউ হস্তান্তর করতে পারবে না, লিজ দিতে পারবে না, বিক্রি করতে পারবে না। কার্যত রাজারহাটের কৃষকদের এই জমিটা আটকে দেওয়া হলো ল্যান্ড অ্যাকুইজিশনের নাম করে। ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি করতাম সেচ দপ্তরে, এবং রাজারহাটে আমি 1983 সাল থেকে 2008 সালের মে পর্যন্ত আমি কর্মরত ছিলাম। আমার অভিজ্ঞতায় এখানে 18-19টা মৌজার মধ্যে 18টা আরএলএ স্কিম ছিল সরকারি, তাতে প্রায় 4000 একরের বেশি জমি চাষ হতো বছরে দুবার। এছাড়া চাষ হয়েছে ধান, পাট, সর্ষে, কড়াই, ধনে, গম, শাকসবজি সব রকমের, আলু, পটল, ঝিঙে, ঢেঁড়স, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি যত রকমের কৃষি পণ্য আছে সবজির মধ্যে সব রকমের সবজি এখানে চাষ হয়েছে এবং আমরাই চাষ করিয়েছি। শেষ কর নিয়ে চাষিদের থেকে শেষ কর নিয়ে মাঠে মাঠে আমরা চাষ করিয়েছি। মন্ত্রী গৌতম দেব বলছে বা আমাদের এখানকার বিধায়ক বলছে সম্পূর্ণ মিথ্যে কথা, যে স্বেচ্ছায় নাকি কৃষকরা জমি দিয়েছে। এটা আপনারা ইচ্ছে করলে গ্রামের মানুষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন, কৃষকদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, তারা কি বলে তা সেই শোনাটা অনেক জরুরি আমার থেকেও। আপনি আমায় চিনতে পারছেন? আপনার নামটা কি বলুন তো একটুখানি জোরে। আমির আলী। আমির আলী। আপনার কত বিঘে জমি ছিল? ছিল 12 বিঘের মতন, মানে সব ভেস্টেটে চলে গেছে। তাহলে এই জমি আপনি কি স্বেচ্ছায় দিয়েছেন না আপনাকে জোর করে নিয়েছে? জোর করে তো বললো যে ঝাঁকা ঝুড়িয়ে নিয়ে উপরন্ত দখল নেবো। আমার এখানে 2.5 বিঘার মতো জমি ছিল। আপনি কি স্বেচ্ছায় দিয়ে দিলেন জমি? স্বেচ্ছা না, এখানে মস্তানি হামলা ছিল অনেক। যারা জমি না দেবে তাদের বিভিন্ন ধরনের মাঠের ফল ফসল ক্ষতি করা, তাদের গরু ছাগল, তাদের শ্যালো মেশিন, পথঘাট, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে জমিগুলো আমাদের নিয়ে নিল। আমরাও দিতে বাধ্য হলাম, কারণ আমাদের রোজগার কমে যাচ্ছে। আমরা তো চাষি মানুষ, মাঠঘাটে ফল ফসল চলে গেলে যাকে বাবা জমি জায়গা দিয়ে কিছু যদি শান্তি হয়ে যায় আর কিছু বসতবাটিগুলো বাঁচে, কিন্তু সেগুলো তো আমাদের অ্যাকুইশনের মধ্যে। আমরা সরকারের দিকে চেয়ে থাকতাম না যে সরকার কখন দেবে, তারপর সরকারের কাছ থেকে নিয়ে খাবো।
আমরা নিজেরাই এখানে উৎপাদন করতাম, নিজেরাই খেতাম। চাষটা কি সেই ছাতের উপরে হবে না জমিনে হবে? আমাদের দেশে এই নিয়ে একবার আন্দোলন হয়েছিল, বাস ফোর্স লাভিয়ে দিয়ে একেবারে সব মানে একজন স্তব্ধ করে দিল। আগে আমরা বিঘে 6 জমি চাষ করতাম, এটা আমার দাদা 6 বিঘে অন্তত 80 বস্তা ধান হতো, 70 বস্তা ধান হতো। সেই ধান আমরা দেনা করে নিতাম, এক জায়গাতে লোন করে টাকা নিতাম, আবার ধান তুলে লোন শোধ করতাম। আমার ঘরে আবার 40 বস্তা ধান থাকতো, তাতে আমার সারা বছর চলে যেত। এখন তো সেই উপায় নেই। আজকের সব আমাদের বাড়ির লোকেরা সিকিউরিটি কাজ করছে ফ্ল্যাটের তলায়, একটা ফ্ল্যাট বাড়ি কাজ করছে, তাদের 12 ঘন্টা করে ডিউটি, আর 3000 টাকা করে, 2500 টাকা করে, 3000 টাকা করে মাইনে। ওই পয়সা আমাদের সংসার চলে? এখন একটা কথা কি, যা জীবনে যা মানে কাজ করিনি তাই আজকে আমাকে করতে হচ্ছে। এখন কি কাজ করে? এখন এই ভাই ক্যাচড়ার কারবার করি। হ্যাঁ, সেই ধাবা থেকে মাল ওখান থেকে খুঁটে খেটে এনে আবার এই খোটা বাচ্চা করবো, তারপরে বিক্রি। আর আগে কি করতেন? আগে তো চাষবাস করতাম। তো এরকম সময় খামারে কত বড় বড় ধানের গাদা থাকবে, এখন আছে এখন নেই। এখন এই লোক কাগজ কুড়াচ্ছে, জুতো কুড়িয়ে তাই এখন খেতে হচ্ছে, কাগজ কুড়িয়ে খেতে হচ্ছে। এই দেখো না, চার লোকে নিয়ে তো 4 গ্লাস এখন ধুয়ে আমাদের তাই খাতে হচ্ছে। প্রতিবাদ করেছি বলে লোকাল থানাতে আমাদের সামলাতেই পারিনি, তবে তো র্যাপ আনা হয়েছে। আর আমরা যখন মেয়ে ছিলেন নামাইছি গ্রামের থেকে 500-700 হাজারের মতন ঝাঁটা লাঠি ঝাড় হাতে যা ছিল, এদের সামলাতে পারিনি। লোকাল থানা চলে গেল, যাওয়ার পরে আবার ফোন করে র্যাপ আনিল, আর লেডিজ মহিলা পুলিশ আনিল, আনিয়ে তারপরে ওদের মারপিট করে হটাই দেয়। ল্যাপ লাপিয়ে দিচ্ছে আমাদের, 5 দিন আমাদের রাঁধা ভাত খাওয়া হয়নি। এমন র্যাপটা লাভলো কেন? ব্যাপারটা হচ্ছে আমরা খাবো কি? আমাদের জমি চলে গেলে আমাদের খাওয়া হবে, জোর করে রাজারহাটে মোট 55টা মৌজা। এই 55টা মৌজাই 3-4 ফসলি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে প্রাকৃতিক জলাভূমি। একটার নাম ধুপির বিল, যা সি লেভেল থেকে 2 ফিট 2 ফুট। আর একটা হচ্ছে গুণী যাত্রাগাছি বাগজোলা বেসিন। সাহেবদের আমল থেকেই বলা আছে যে এই ন্যাচারাল যে প্রাকৃতিক যে জলাভূমি, এগুলো যেন ক্ষয়ক্ষতি না হয় বা এখানে কোনো সেটেলমেন্ট যেন না হয়। ওখানে মাছ ভালো রকমই আমরা মাছ ধরতাম। ওখানে কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, ল্যাটা মাছ, শোল মাছ, খলসে মাছ আমরা ধরতাম সব। তাতে ভালো পয়সাও হতো আমাদের বর্ষাকালে। ভালো আমাদের ধরুন 400-500 টাকা পর্যন্ত আমরা আয় করেছি কই মাছ মাগুর মাছ ধরে। হতে হতে এখন এবার বললো মেগা সিটি, হিটকো সব নিয়ে নেবে, নিয়ে সব মাটি ভরাট করলো ওখানে। যখন মাটি ভরাট হলো তখন এবার আমাদের নিরুপায়, তখন ওই হিটকোর জমি আমরা আবার দখল করে কিছু আমরা চাষবাস করি, আমরা খাচ্ছি। এবং ওই তো আকর ভাইও এসে গেছে, এখানে এসো, ওই একজন আছে আমাদের, ওদের একজন আছে। আপনি কি করতেন? আমি চাষবাস করতাম, মাছও ধরতাম। আমাদের সব বিল খালতে সব চলে গেছে, প্রচুর বিল ছিল। শুনুন, নাম করা হচ্ছে ধুবির বিলটা, নামটা হচ্ছে আমার বড় বিল ছিল তো, ওইটি নাম করা ধুবির বিল, কিন্তু আরও বিল ছিল আমাদের 200-250 বিল হবে ছিল। সে বিলে মাছটাই ধরতাম, হ্যাঁ, ধরে কোনো সংসার চলতো। এখন তো সব নিয়ে সব ভট করে দিয়েছে, আর তো নেই। রাজারহাট নিয়ে একদিকে যেমন একটা মুভমেন্ট চলছে, আবার মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমরা একটা সার্ভেও শুরু করি। তো সেই সময় আমার নিজের তোলা ছবি আছে যে রাজারহাটে ধান, তার মধ্যে তখন সদ্য বসছে কিছু সিমেন্টের ফলক, নানান ধরনের জলাশয় ছিল। সবচেয়ে ভালো ছিল ধুপির বিল। সে সময় আমরা সার্ভে করেছিলাম, প্রায় 53 রকম মাছ পেয়েছিলাম। আজ যে মাছগুলো আমরা বলছি হারিয়ে যাচ্ছে, সেই মাছগুলো অনেকগুলোই, যেমন ল্যাটা মাছ, ন্যাদোস মাছ, কই মাছ, এই সমস্ত মাছগুলো কিন্তু মূলত ধান খেতেই হয়। ওখান থেকেও আমরা পেয়েছিলাম, প্রায় 53 রকম মাছ আমরা পেয়েছিলাম বিলে, ধান খেতে, ময়লা জলে, এগুলো ছিল। সে সময় আমরা একটা অ্যাপ্লিকেশন পাই যেখানে বলা হয়েছিল যে প্রায় 29টা মতো জল বন্ধ করার একটা আবেদন ছিল। আমি রিপোর্টটা তৈরি করি, আমরা তাতে বলি যে না, এটা করা যায় না। একটা জলাশয়কে মারার অনুমতি চট করে দেওয়া যায় না, এই কারণ জল মানে শুধু জল নয়, জলাভূমিকে ঘিরে যে জলজ সম্পদ, যারা তার উপরে ডিপেন্ডেন্ট, যে সমস্ত অনুবীক্ষণিক প্রাণী থেকে শুরু করে মাছ, এছাড়া জল সম্বন্ধীয় যা কিছু রয়েছে,
সাপ, ব্যাঙ, ফড়িং, প্রজাপতি সব কিছু মিলিয়ে যে জীববৈচিত্র্য, সেটা তৈরি হতে কিন্তু আরও অন্তত 30 বছর সময় লেগে যায়। পুকুর পাড়ের নোয়ান গাছ, পুকুর পাড়ের নোয়ান গাছ, চিন্ত একটা ছটপটে মাছ, যখন তখন মাছটা খেলতো, গাছটা দেখতো, গাছটা খেলতো। পুকুর পাড়ের নোয়ান গাছ, চিন্ত একটা ছটপটে মাছ, যখন তখন মাছটা খেলতো, গাছটা দেখতো, গাছটা খেলতো। চিন্ত খেলতো, দেখতো, হেলতো, সবই অতীত, তাই তো, তাই তো। চিন্ত খেলতো, দেখতো, হেলতো, সবই অতীত, তাই তো, তাই তো। রইলটা কি বর্তমানে, মানুষ জানে, মানুষ জানে। পুকুর পাড়ের নোয়ান গাছ, চিন্ত একটা ছোটখাটো মাছ, যখন তখন মাছটা খেলতো, গাছটা দেখতো, গাছটা দেখতো। রাজারহাটে গেলাম, ওইখানে স্থানীয় কিছু কৃষিজীবী এবং যারা দীর্ঘকাল ওইখানে বসবাস করছেন এরকম কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়। তারা এসে তাদের সমস্যার কথা আমায় বলেন। আমার এখনো মনে আছে, একগুচ্ছ ধান তারা আমাকে উপহার দিয়েছিলেন, সেটি অনেকদিন আমাদের বাড়িতে ছিল। আমি এটাও জানতে পারি যে মাননীয় পশ্চিমবঙ্গ সরকার ওইখানকার মানুষদের জমি ছেড়ে দেওয়ার লক্ষ্যে উদ্বুদ্ধ করার জন্য কাঠা পিছু 6,000 টাকা দিচ্ছিলেন, এইটা আমি শুনেছিলাম। এবং আমি রাজারহাট বাঁচাও কমিটির কিছু পুস্তিকা, কিছু লিফলেট ইত্যাদি থেকে জানতে পেরেছিলাম 1,20,000 জন মতন স্থানীয় মানুষ, যারা অনেকেই মৎস্যজীবী, খামারজীবী, কৃষিজীবী, তারা বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা কোথায় গেছেন। অর্থাৎ আজকে যে নিউ টাউন আমরা দেখছি, বড় বড় হর্ম, ওইখানে ভাঙড় এলাকাটা এই পাশ থেকে দেখা যায়, সেগুলো আসলে মানুষের কঙ্কালের উপরে তৈরি। বেশি মানুষের দেশ আমরা, বেশি মানুষকে নিয়ে আমাদের উন্নতির চিন্তাটা করতে হবে। তার জন্য এই জলগুলোকে বাঁচিয়ে রাখা ভীষণভাবে দরকার ছিল। কারণ ডেভেলপমেন্ট মানে আমরা যেটাকে বলছি উন্নতি, সেটা তখনই সম্ভব সেই এলাকার রিসোর্সটাকে ইউটিলাইজ করে। এটা আমাদের রিসোর্স। আমি আজকে আমেরিকার মডেলের ডেভেলপমেন্ট হতে পারে না, আমার আজকে অস্ট্রেলিয়ার মডেলে হতে পারে না। আমার রিসোর্সটাকে ইউটিলাইজ করে আমার ডেভেলপমেন্ট হবে। আমার রিসোর্স হচ্ছে জলাভূমি, সেটাকে ওয়েস্টল্যান্ড না ভেবে ওয়েলথল্যান্ড ভাবতে হবে এবং সেই ওয়েলথল্যান্ড ভেবে তার উপরে। ইউসুফ খুব ভয় ভয় আছে, ভয় কাঁপে বনমালী, বাবুরা তাদের আবাদের জমি কিনতে চাইছে খালি। এদিকে বাঙালি বড় অসহায়, রবীন্দ্রনাথ বিনে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। আমি এইটুকু জানি যে আমার নিজের দেখা যে কৃষিজীবী এবং মৎস্যজীবীরা 1999 সালে আমায় 1 গোছা ধান দিয়েছিলেন ভালোবেসে, তারা আর ওখানে নেই। তারা বেঁচে আছেন কিনা তাও আমি জানি না। যে এই শহরটা হলে ক্ষয়ক্ষতি হবে, রাজ্য সরকারের আমলারা এটা বুঝেছিল। তারা বুঝেই সরকারের বিভিন্ন কাগজপত্র গোপনে আমাদেরকে দিয়েছিল। আমরা সেই কাগজপত্র নিয়ে হাইকোর্টে মামলা করি, গ্রিন বেঞ্চে। সেই কাগজপত্রের দৌলতে হাইকোর্ট বাধ্য হয় রায় দিতে আমাদের পক্ষে, যে আমরা 3075 হেক্টর সার্ভে করেছি, করে 622 হেক্টর পর্যন্ত আমরা স্যাংশন দিতে পারছি। পরিবেশ দপ্তরের এই 622 স্যাংশন দেওয়ার পর কলকাতা হাইকোর্ট বাধ্য হলো যে রায় দিতে রাজারহাটের শহর হলে 622 হেক্টরের মধ্যেই করতে হবে। গৌতম দেব অর্থাৎ হিটকো 622 হেক্টরের রায়টাকে মানল না। আমরা আরেকটা মামলা করলাম। মামলা উঠল হাইকোর্টের
পিনাকি ঘোষ মাননীয় বিচারপতি এবং বিশ্বনাথ সমাদ্দারের এজলাসে। ওনারা হাইকোর্টে আমাদের আবেদনটা শুনলেন না। ওনারা আমাদেরকে, মাননীয় বিচারপতি আমাদেরকে তির্যক সুরে বললেন, গুহার যুগে ফিরে যান, চকমকের যুগে ফিরে যান বলে আমাদের আবেদনপত্রটা না পড়ে উনি ছুঁড়ে ফেলে দিলেন। পরবর্তীকালে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর পেয়ে দেখলাম যে মাননীয় বিচারপতি পিনাকি ঘোষ হাউজিং দপ্তরের হিডকো থেকে জমি পেয়েছেন। আমরা প্রত্যেকেই রাজারহাট জমি বাঁচাও কমিটির সমস্ত মানুষেরাই লক্ষ্য করেছি যে রাজারহাটের জমি নেবার জন্যে বিচারপতি, আমলা, মন্ত্রী, সমস্ত রাজনৈতিক দল এবং বড় বড় কর্পোরেট হাউস সবাই মিলে রাজারহাটের সম্পদ লুট করেছে। এগুলো বহু ফসলি কৃষি জমি, এগুলো 1000 টাকা কী করে কাটা হয়? উনি তো ইচ্ছে মতো দামটা ঠিক করেছেন, আমাদের কোনো কথা নিয়েছে? আমার রায় নিয়েছে? রাজারহাটের মানুষের রায় নিয়েছে? 80,000 টাকার অলরেডি স্ট্যাম্প কিনতে হতো বিঘা ভূমি। তাহলে 80,000 টাকার যদি স্ট্যাম্প কিনতে হয় তাহলে দাম কত করে পড়ে? আমাদের জমি নিয়ে নেওয়া হয়েছে, আমাদের দেখুন জমি নিয়ে নেওয়া হয়েছে জোর করেই 13,600 টাকা কাটা দিয়ে। সেসব করতে আমাদের টাকা অল্প কিছু পেয়েছিলাম, খরচা হয়ে গেছে। তারপর আমরা আইটিতে চাকরির জন্য গেছি, ওখানে আর কি ইন্টারভিউ দিয়ে আমি পাসও করলাম। বা প্রথম কিছুদিন চাকরি করার পরে বলছে তোমার কমিউনিকেশন স্কিল যে ইংরাজি সেটা খুব খারাপ, তোমার এতে হবে না, আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু আমরা 5 থেকে ইংরাজি শিখছি, কীভাবে আমরা আইটি সেক্টরে চাকরি করবো। তুমি ওখানে কোন কোম্পানিতে? এয়ারসেল। কত? 3,500 টাকা মাইনে, আমাদের যেতে প্রায় 2,000 টাকা মাসে। আবার 5 মিনিট লেট হলে আমার বলতো যে হবে না। 2-5 মিনিট এখান থেকে তো যোগাযোগের সেরকম কোনো ব্যবস্থা নেই। 5 মিনিট পরে গেলে বলে তোমার কাল থেকে আসতে হবে। ওখানে কোনো আর কি চাকরির কোনো নিরাপত্তা নেই। আমাদের এখান থেকে অনেক জনগণ করেছিল, সংবদ্ধভাবে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তখন কোনো রাজনৈতিক দল আমাদের সহযোগিতা নেই, তাহলে কি করব? আমরা ধরে ধরে মার খাবো। তো আমাদের যারা জেতা ক্যান্ডিডেট তারাও দেয়নি, ওই আপনার তন্ময় মণ্ডলই দেয়নি। উনি তো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সেই সময় তো তৃণমূলের কিছু ছিলই না, সেই সময় তো শুরু, তখন সাধারণ মানুষ সামনে কিভাবে যাবে? বিধায়ক ছিলেন, বিধায়ক কি করবে? বিধায়ক দেখতে পাচ্ছে আমার তো গা মিলিয়ে চলতেই হবে। এই মমতা ব্যানার্জি যখন সামনে আসে মনে হয় যেন টিএমসি করি, যখন উনি চলে যায়, যখন ওর সাঙ্গপাঙ্গ টিএমসির দেখি, তখন মনে হয় জীবন আর টিএমসি করবো না। এখানে তারা যদি সামান্য যদি সাপোর্ট করতো সাধারণ মানুষের সঙ্গে, যে ঠিক আছে আমরা আছি, তোমরা আন্দোলন করো, তাতেই যথেষ্ট ছিল। তারা কোনোদিন জমি নিতে পারতো না। কিন্তু এতটুকু কথা আমাদের বলেও আশ্বাস দেয়নি। 11/6/2004 যখন নস্করাটিতে আমরা আন্দোলন করছিলাম এবং জোর জবরদস্তি করে জমি সার্ভে করতে এসেছিল, তার বিরুদ্ধে নস্করাটি, বালিগড়ি, তামাম পাথরঘাটা অঞ্চলের সমস্ত কৃষিজীবী মানুষ আমরা অন্ততপক্ষে সেখানে 1 থেকে 1,500 মানুষ, আমরা আবাল বৃদ্ধ বনিতা, আমরা সেই কৃষকরা আমরা সেটাতে বাধা দান করেছিলাম। আমি এলআইসি প্রিমিয়াম কালেকশন করে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময় লস্করহাটি বাজারে দেখছি যে প্রচুর মানুষ, লোকজন, চাষিরা সব একত্রিত হয়েছে। আমি সেখানে থেকে গেলাম বাইকটা রেখে। পুরো প্যাকড হয়ে গেল লস্করহাটি বাজারে। তো লস্করহাটি বাজারে যখন প্যাকড হয়ে গেল, মিটিং আমাদের চলছে, তেমন সময় রঞ্জিত দা মাইকে বক্তব্য দিচ্ছে যে আমরা রক্ত দেব, জীবন দেবো, কিন্তু জমি দেব না। তো রঞ্জিতাকে প্রথমে অ্যারেস্ট করলো, তারপরে আমাকে অ্যারেস্ট করলো। মানে র্যাব কি পেটালো, পিটিয়ে লোককে সব ছত্রভঙ্গ করে দিল। ছত্রভঙ্গ করে দিয়ে আমাদেরকে 7 জনকে তুলে নিয়ে আমাদের লকআপে ঢুকিয়ে দিল রাজারহাট থানায়। আমার বাবার নাম শ্রী নিশিকান্ত মণ্ডল, স্কুল টিচার ছিলেন। উনি রিটায়ার হওয়ার পরে একটা ইট ভাটা শুরু করেছিলেন। আর সেই ভাটা চলাকালীন হঠাৎ পরে আমরা জানতে পারলাম যে আমাদের জমি অ্যাকুইজিশন করেছে। এবার আমরা হাইকোর্টে কেস করি, কিন্তু কেস থাকা সত্ত্বেও ওরা কোনো নোটিশ ফোটিস না দিয়ে ওরা জোর করে একদিন সকালবেলা এসে র্যাব, মোস্তান আর গৌতম দেব, কিছু হিটকোর লোক এবং রবীন মণ্ডল প্রেজেন্ট থেকে আর হিটকোর বড় বড় অফিসার এসে আমাদের ভাটাটাকে এসে ডিনামাইট দিয়ে ভেঙে দিল। তারপরে একদিন বাবা গেলেন হিটকোতে টাকা, অন্য জমির টাকা আনতে। সেই টাকা আনতে গিয়ে ওখানে থেকে উনি ঠিক 3টে সাড়ে 3টের সময় হঠাৎ ওখান থেকে উধাও হয়ে গেলেন।
ওনাকে পাওয়া গেল না আজও পর্যন্ত। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, খোঁজাখুঁজি করার পরে পরে আমরা অন্য সূত্রে, গোপন সূত্রে জানতে পারলাম যে ওনাকে তুলে নিয়ে আমাদের যেটা আশঙ্কা ওনাকে মার্ডার করে দিয়েছে। এই শুধু আর একটা দেন আসুন। কি ধান চাষ করতেন? এই তাতে হতো, বর্ষা হতো। কটা ফসল হতো? তাতে একটা বর্ষা, একটা দুটো, আর এই ডাঙা জমি। এটা কি বানাবে? কিন্তু ধরুন এই যে বিশাল বিশাল এই বাড়ি হচ্ছে, শহর হচ্ছে, এই শহর হলে তো প্রচুর লোকের কাজ হবে। কার কাজ হচ্ছে? কোন লোকের কাজ হয়েছে এখানে? আমার স্থানীয় লোক একটা লোক কাজ করেছে এখানে? আপনি এই সারা প্রজেক্টে ঘুরে দেখুন তো, আমার স্থানীয় লোক একটাও নেই। তো কাজ করছে সব বাইরের লোক। তাহলে এই শহর হলে আপনাদের কোনো লাভ নেই? এই শহরে আমাদের কী লাভ? এই শহরে যদি আমাদের এখানে ব্যবসা বাণিজ্যে যে কোনো কর্ম করে যদি খেতে পারতাম তাহলে আমাদের লাভ হতো। এই আমরা এখানে দোকানে আছি, এখানে তো আমাদের দোকান থাকবে না। এখানে শুনছি রাস্তা হবে, ওটা ধরুন ওই একটা লাইন চলে গেছে, লাইনের তলায় কত ওই সব দোকান আছে, ওসব দোকান তো সব তুলে দেবে বলছে। আগে তো পূর্ণ ছিল যে এইখানে নিউ টাউন হবে আর কি, কলকারখানা হেন তেন শ্রমিকরা ইউনিয়ন করে, এই মানুষ দেশের লোক কাজ কাম করে খাবে। তার পরিবর্তে সব তো বিল্ডিং হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে চলে যাচ্ছে। কোনো কারখানা ফারখানা হয়নি? কোথায় একটা কারখানা আছে? আপনারা করতে গেছেন বলেন মাথা খারাপ করেছেন। আপনারা দেখছেন তো এখানে কোথায় কারখানা? এখানে মাছ ধরাচ্ছে, মাছ ধরাটা তুলে নেন। ব্যথা হচ্ছে কেন? মাছ ধরছে এইটাই ধুপির বিল। এখানেই আমরা চাষবাস করে খেতাম এখানে। আর এই যে মেগা সিটি হয়ে এখন এইসব কারখানা ফারখানা হয়েছে, ফ্ল্যাট তৈরি হয়েছে। আপনার যে ধুপির বিলে যে লোকগুলো মাছ চাষ করতো, বাকিরা এখন কি করে? তারা ওই এরম আমাদের মতন এরম চাই এরম করে খাচ্ছে, কোনো রকম দিন আনা দিন খাওয়া। কী করবে এখন? সংসারটা তো কোনো রকম চালাতে হবে। আগে আমরা ধরুন এই লুঙ্গি পরে এই গেঞ্জি গায়েতে আমরা ঘুরতাম। এখন এই যে আপনার সিটি সেন্টার হয়েছে, বলে প্যান্ট না পরে ঢোকা যাবে না। ওই সব জমি আমরা চাষ করেছি, আর সেই সব জায়গায় আমাদের যেতে দেয় না। আর আমাদের বউরা এখন কী হবে? এখানে এইসব হয়েছে, বিল্ডিং হয়েছে, মুজা সিটি সেন্টার। দেখুন না, আমার কথা নেই, ওখানে গিয়ে দেখুন হাজার হাজার মেয়ে ছেলেরা জিয়ের কাজ করতেছে। আপনি সকালে আসবেন, দেখবেন লাইন দিয়ে সব ঢুকবে জিয়ের কাজ। এখন জমি জায়গা সব নিয়ে নিয়েছে, সেসব জায়গা বড় বড় ফ্ল্যাট করছে এখন। সে আর আমাদের আর খাওয়া দাওয়ার আর কোনো আর বালাই নেই। লোকের বাড়ি কাজ করে এনে কী হবে? সংসার চলে না, বাচ্চা কাচ্চা মানুষ করবো। যখন জমিগুলো ছিল তখন কিভাবে চলতো আপনাদের? তখন মাঠঘাটে স্বামী কাজ করতো, নিয়ে আসতো, ঝা নিয়ে আসতো, তাইতে কোনো রকম করে নুন ফ্যান করে চলতো, মানে খেতাম। তারপরে স্বামী যখন জোয়ারে মাঠঘাটে করতে করতে মাঠ জমি যখন নিয়ে গেছে, তখন ওই রাজমিস্ত্রি কাজ করতো। রাজমিস্ত্রি কাজ করতে করতে এই 6 বছর ধরে বসে আছে, মাথা খারাপ, কিছু বা কাজ বাজ করে না। তারপর আমি এখানে থেকে একটা সব গ্রুপ করলো যে 10 জনে সব মিড ডে মিল চালানো। তা মিড ডে মিলে চালিয়ে কাজ করছি। এই 400 টাকা গ্রুপ, তাহলে 400 টাকা গ্রুপ 10 জন, কত পয়সা করে হতে পারে? তা এই পয়সা কি আমার সংসার চলবে? আমার সংসার চলবে না, যার জন্য আমি এখন ফাঁকে বেরিয়ে গেছি। পাথরঘাটায় মোট 5টা মৌজা সিট আছে, তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর সিট। এই 1 নম্বর সিটের এই জায়গাটা পুরো LF4 গভর্নমেন্ট অধিগ্রহণ করেছে। চাষিরা বাধ্য করিয়েছে তাদেরকে মাটি ফেলতে দেয়নি কো, ফলে এখানে এরা গভর্নমেন্ট কোনো মাটি ফেলতে পারছে না। এখন চাষিরা সেই জমি জোর করে কোনো রকমের চাষটা করছে। মানে জোর করে চাষ করছে বলতে এই জমির টাকা এখনো এই না, এরা নেয়নি, মাটি ফেলতে জমির টাকাও দেয়নি, এরা বন্ধ করে দিয়েছে। টাকারা হিয়ারিংও করেনি, কোনো কিছুই করেনি, এবং গভর্নমেন্ট ভয়ে এই পঞ্চায়েত পাওয়ার পর আর এখানে দখল করতে আসেনি। এই সমস্ত জমিতে জল, বাগজোলা খালের জলে চাষ হতো। এখানে তারা 100 টাকার বিনিময়ে এই জল পেত। সরকারি হিসেব 80 টাকা বিঘেতে জল পেত। আজকের সেই আইএলআই স্কিম সব ভেঙে দিয়েছে, সব ভেঙে দিয়ে আজকে এরা স্যালো কোনো রকমের চাষবাস করছে। আর যে জমি, এই জমি 6 লক্ষ 8 লক্ষ টাকা বিক্রি করতেছে, হ্যাঁ,
আমাদের কাছ থেকে 10,000 12,000 টাকা নিই, কী হবে? আমাদের জমি হয় ফেরত দেখ, আনা তো ন্যায্য আমাদের দাম দিতে হবে। আমার ঘরে ধরুন, আমারই ঘরে একটা মেয়ে আছে বিয়ে হওয়ার মতন, আমি দিতে পারছি না। আমার স্বামী ধরুন মানে কি বলবো, অ্যাক্সিডেন্টে খোড়া অবস্থায়, কোনো রকমের দিনরাত করে খায়। তা সরকার যদি জমি নেওয়ার হয় আমাদের ন্যায্য দাম দিয়ে সরকার দিক, নাহলে সরকার আমাদের জমি ছেড়ে দিক। শোনো, আমরা দীর্ঘদিন আমরা চাষবাস করে খাই। এই ধান হয়েছে, শস্য হয়েছে, তিল হবে, ফের ধান হবে, একটা জমিতে কত ফসল হচ্ছে। এই ফসল আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, আমাদের আর হচ্ছে না। আমরা কী খাবো? যা টাকা দিতে হলো অন্য অন্য জমিতে, সে এটা সেটা করে সব হয়ে গেছে, আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমাদের। আপনাদের এটা বেশি টাকা দিলে দিয়ে দেবেন? না, আমরা জমি দিতে চাই না, আমরা জমি দিতে চাই না, আমাদের জমি থাক। কিন্তু জমি তো সরকার নিয়ে নিয়েছে, এখন আপনি তাহলে জমি ফেরত পাবেন কী করে? সেইটার জন্যই তো আমরা আন্দোলন করছি। এই আন্দোলন যায় তো আমাদের জমিটা আমাদের দিয়ে দিক। আমরা আন্দোলন করছি তো এই জন্য আমাদের জমি আমাকে দিয়ে দিক, আমরা চাষ করে খাবো। সরকার জমিটা চাইছে কেন? কি করবে বলছে আপনাদের জমি নিয়ে? প্রোমাটারি করবে সরকার, এখন প্রোমাটারি করছে। আমাদের কাছে জমিটা নিয়ে 3 টাকার মাল 10 টাকা বিক্রি হচ্ছে, এইটাই সরকার করছে। ফ্ল্যাট করছে, রাস্তা করছে, সেটা নিয়ে আমাদের কি লাভ হবে? আমাদের কি লাভ? আমাদের কোনো লাভ হবে না। ফ্ল্যাট দেখলে খাওয়া হয়ে যাবে আমাদের, বলো তো চলতে হবে সেভাবে, ঠিক কি না? ফ্ল্যাট দেখলে আমাদের খাওয়া হয়ে যাবে। রিটার্ন হয়ে গরিব তো শেষ হয়ে গেল, আর কিছু কিছু লোকের যাদের জমি জায়গা বিক্রি করে টাকা পয়সা পেয়েছে, এরা হয়তো কিছুদিন থাকবে, থেকে তারপর এরাও শেষ হয়ে যাবে। এই গ্রাম থাকবে কিনা, এই যে পিছনে গ্রামটা আছে এটাও থাকবে কিনা সন্দেহ আছে। বসত বাড়ি যায় না, অন্য পদ্ধতিতে যাবে। সমুদ্রের মাঝখানে তো দ্বীপ থাকতে পারে না, জাহাজ চলাচলের অসুবিধা হয়। আমাদের এই যে ভিটে বাড়ি যেটা আমরা বসবাস করছি, এর যদি উত্তর দিকে যদি বিল্ডিং হয়, পূর্বে যদি বিল্ডিং হয়, দক্ষিণে যদি বিল্ডিং হয়, পশ্চিমে তো হয়ে গেছে, পূর্ব হয়ে গেছে, উত্তর আংশিক নিয়েছে, তাহলে আপনারা বলুন যে এখানে গ্রামটা থাকে কী করে? আমরা A1 সিটিতে বাস করি, কাজ কী করে ওটা দেখার দরকার নেই। খাওয়া জুটবে কিনা ঠিক মতো সে কিছু দেখা অনেক কিছু দেখতে পাবো তো। নতুন কিনে কিনে ঠিক ক্লান্ত হবেন বড় বাবুদের দল, ডিপ টিউবওয়েলে উঠবে না আর একটু কাদা জল, তখন কিন্তু কেঁদেও পাবে না একটু সবুজ ফিরে। ধানের বদলে দুলবে হাওয়ায় বিশ্রী নকল হিরে, সে হাওয়ায় শুধু অভিশাপ আর হাহাকার হাহাকার। ইউসুফ আর বনমালীদের চিৎকারে একাকার, 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 ইউসুফ আর বনমালীদের